সেটা ছিল শ্রাবণের এক ভয়ঙ্কর দুর্যোগের রাত, যে রাতের কথা মনে পড়লে আজও আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল, আর মেঘের ডাকগুলো ছিল এমন যে মনে হচ্ছিল পুরো হরিণঘাটা গ্রামটাকে বুঝি আজ মধুমতি নদী গিলে খাবে। আমি তখন নতুন এসডিও হিসেবে এই মহকুমায় জয়েন করেছি। সাথে আমার স্ত্রী সুরাইয়া আর দুই মেয়ে, বড় মেয়ে রুম্পা আর ছোটটা রুমি। জিপ গাড়িটা কাদা ঠেলে কোনো মতে বনের ভেতরের রাস্তা দিয়ে এগোচ্ছিল। আমাদের গন্তব্য ছিল নদীর ধারের সেই পুরনো ফরেস্ট বাংলো। গাড়ির হেডলাইটের আলোয় হঠাৎ দেখলাম রাস্তার এক পাশে একটা জীর্ণ কুঁড়ে ঘরের সামনে হারিকেন হাতে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ, ইদ্রিস কাকা, আমাদের বাংলোর কেয়ারটেকার। গাড়ি থামিয়ে কাঁচ নামাতেই ইদ্রিস কাকা কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আজকের রাতটা কি আমার এই অধমের ঘরে কাটানো যায় না? খুব খারাপ সময় স্যার, এই বৃষ্টিতে নদীর ধারের ওই বাংলোয় যাওয়াটা কি খুব জরুরি? আমি একটু হাসলাম। শহরের মানুষ তো এসব গ্রাম্য ভয়কে খুব একটা পাত্তা দিইনি তখন। বললাম, আরে টাকা, সাথে পরিবার আছে, আপনার এই ছোট ঘরে কিভাবে থাকব? বাংলো তো তৈরিই আছে, ওখানে যাওয়াই ভালো। ইদ্রিস কাকা একটা দীর্ঘশ্বাস ফেলল। তার ঝুরঝুরে মুখটায় কেন জানি একটা অদ্ভুত আতঙ্কের ছায়া দেখলাম। সে শুধু বলল, আচ্ছা স্যার, তবে আপনারা নদীর ধারের পাকা রাস্তা দিয়ে এগিয়ে যান, বাংলোটা হাতের ডানেই পড়বে। আমি গ্রামের ভেতরের কাঁচা রাস্তা দিয়ে ঘুরে আসছি। সুরাইয়া পাশ থেকে ফিসফিস করে বলল, লোকটা কি পাগল? এই ঝড়ে একা হেঁটে যাবে, অথচ আমাদের গাড়িতে উঠল না কেন? ইদ্রিস কাকা তখন বৃষ্টির ঝাপটায় ঝাপসা হয়ে যাচ্ছিলেন। তিনি যাওয়ার আগে শুধু একবার বলেছিলেন, গ্রামের মানুষ সূর্য ডুবলে নদী বা পুকুর পার হয় না স্যার, অপয়া লাগে। আমি মনে মনে ভাবলাম, সাধারণ মানুষের কত রকম কুসংস্কার। গাড়ি চলছে, এক পাশে ঘন জঙ্গল আর অন্য পাশে ফুঁসে ওঠা মধুমতি নদী। অন্ধকার এতটাই নিরেট যে হেডলাইটের আলো যেন পথ হারিয়ে ফেলছিল। হঠাৎ পেছনের সিট থেকে রুম্পা চিৎকার করে উঠল, আব্বু, ওই তো ইদ্রিস কাকা নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে। আমরা সবাই অবাক হলাম। ইদ্রিস কাকা তো বলল সে বনের ভেতর দিয়ে ঘুরে আসবে, তাহলে এই দুর্গম কাদা আর বালুচরের ওপর দিয়ে এত দ্রুত সে এলো কিভাবে? আমি জানলা দিয়ে উকি মারলাম। আবঝা অন্ধকারে দেখলাম একজন মানুষ ছাতা মাথায় দিয়ে তরতর করে বালুচরের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। ড্রাইভারও অবাক হয়ে বলল, স্যার, গাড়ি যেখানে এগোতে পারছে না সেখানে উনি এত জোরে হাঁটছেন কিভাবে? কিন্তু পরক্ষণেই এক ঝলক বিদ্যুতের আলোয় দেখলাম নদীর পাড় একদম ফাঁকা, কেউ নেই সেখানে, শুধু বৃষ্টির জল আছড়ে পড়ছে পাড়ে। বাংলোয় পৌঁছে অবাক হওয়ার আরও বাকি ছিল। দেখি ইদ্রিস কাকা আমাদের আগেই সেখানে হাজির, হাতে সেই পুরনো হারিকেন। সে দরজা খুলে দিয়ে আমাদের ভেতরে নিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কাকা, আপনি কি আমাদের আগে নদীর পাড় দিয়ে এলেন? লোকটা কেমন যেন কুঁ করে গেল, মাথা নিচু করে বলল, না স্যার, আমি তো ওই বনের ভেতরের রাস্তা দিয়ে এসেছি, নদীর ধারে তো আমি পাও দিইনি এই রাতে। তাহলে আমরা কাকে দেখলাম? রুম্পা আর সুরাইয়া একে অপরের দিকে তাকালো। বাংলোটা বেশ সুন্দর, কাঠের মেঝে আর উঁচু ছাদ, কিন্তু কেন জানি একটা থমথমে নিস্তব্ধতা সবখানে। ইদ্রিস কাকা রাতের খাবার টেবিলে দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে বলল, একটা কথা মনে রাখবেন স্যার, এই বাংলোর জানলা দিয়ে নদী দেখতে খুব সুন্দর লাগে জানি, কিন্তু রাত বিরেতে ভুলেও ওদিকে তাকাবেন না, আর জল যদি ডাক দেয় তবে সাড়া দেবেন না। পরদিন সকালে ঘুম ভাঙল পাখির ডাকে নয়, বরং ইদ্রিস কাকার গলার আওয়াজে। বাংলোর বারান্দার ঠিক সামনে থেকে নদী পর্যন্ত এক সারি পায়ের ছাপ পড়ে আছে ভিজে মাটিতে। ইদ্রিস কাকা তখন বারান্দা ঝাড় দিচ্ছিল। সে আঙুল দিয়ে ছাপগুলো দেখিয়ে খুব নিচু গলায় বলল, দেখেছেন স্যার, এগুলো কোনো মানুষের পায়ের ছাপ নয়, ছাপগুলোর বুড়ো আঙুল পেছনের দিকে, যার পা উল্টো থাকে এগুলো তারই চিহ্ন। নদী থেকে উঠে এসে সে দরজার সামনে দাঁড়িয়েছিল সারা রাত। আমি বিরক্তি নিয়ে বললাম, কাকা, সকাল সকাল এসব আষাঢ়ে গল্প বন্ধ করুন তো, কোনো জন্তু জানোয়ার হতে পারে। সুরাইয়াও এসে ইদ্রিস কাকাকে ধমক দিল। ইদ্রিস কাকা আর কথা বাড়ালো না, শুধু একটা করুণ চোখে আমাদের দিকে তাকিয়ে রান্নাঘরের দিকে চলে গেল।
হরিণঘাটার সেই বাংলোয় এখন আর কোনো অফিসার যেতে চায় না। সেই অভিশপ্ত রাতের কথা আর পচা মাছের সেই তীব্র গন্ধ আজও আমার দুঃস্বপ্নে ফিরে ফিরে আসে।